রমণী সেই রাত কেটেছে জ্ঞানহীন বেঢাল। হুঁশ ছিল না সারাটা রাত। রৌদ্র দরদর করে বেরিয়ে গিয়েছিল ঠিক তখনই। মেঘা বড্ড নমনীয়। একটু গা নাড়াতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে তার। কালো এসেছিল। একই হাতের তীব্র যন্ত্রণা। তার উপর দুটো চড়ের আঘাত পেয়েছে। চোয়ালে ব্যথা ধরে গিয়েছিল আঘাত পেয়ে। কেঁদেছে প্রচুর। রাত গভীর হতে না হতেই জ্বরের কবলে পড়েছিল রমণী। সে কি ভীষণ জ্বর। পুরো রাত গুঙিয়ে কাটিয়েছে। কাল থেকেই কাবির ম্যানশন নিস্তব্ধ। কারোর মুখে রা নেই। কেউ কারোর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। সকালের ব্রেকফাস্ট হয়নি কারোর। শুভ্র আহিয়ান ওরা না খেয়েই বেরিয়ে গেছে। তোফাইল কাবিরও বেরিয়ে গেছেন নিশ্চুপ হয়ে। দুপুর 12টা। সবে প্রস্তুতি চলছে রান্না বান্নার। আদ্র বেরিয়েছিল একটু, ফিরল কেবল। ফ্রেশ হয়ে মেঘার রুমে যায় সে। রমণী দরজার দিকে পিঠ ফিরিয়ে কাত হয়ে শুয়ে আছে। সাফা রুমে নেই। শাওয়ার নিতে ঢুকেছে বোধহয়। আদ্র দরজায় কড়া নাড়ে। অগত্যা সচকিতে নড়ে চড়ে ওঠে রমণী। ঝটপট করে পিছু ফিরে তাকায়। আদ্রকে দেখে ফের মুখ লুকায়। আদ্র ভেতরে ঢুকে ডাকে, মেঘ। উঠে বসে রমণী। চেহারা শুকনো, তবে চোখ ভেজা। দীঘল পাপড়ি যুগল জবজবে। বোঝাই যাচ্ছে এতক্ষণ কেঁদেছে নিঃশব্দে। মেঘা আদ্রের দিকে ফিরে এক চিলতে হাসার চেষ্টা করে। ঘন ঘন শ্বাস ফেলে গলা হালকা করে বলে, হ্যাঁ ভাইয়া। দুপুরের মেডিসিন নিয়েছিস? মেঘা মাথা নাড়ালো। কিছুই বলতে পারল না। বেশি কথা বললেই গলা নিভে আসবে। স্পষ্ট বোঝা যাবে কান্নার তোপ। জবান বন্ধ রাখাই শ্রেয়। চোখ নামিয়ে নিল মেঘা। আদ্র দীর্ঘক্ষণ সুচালু দৃষ্টিতে পরখ করল তাকে। বলল গলা নামিয়ে, কেঁদেছিস? মেঘা চিবুক নামায় আরও বেশি। ওষ্ঠ উল্টে চোখ ডলে। মেঘ, কি হলো? কাঁদছিস কেন এভাবে? এবার ফিকরে উঠল রমণী। আর চোখে দরজার পাশে দেয়ালের দিকে তাকালো। দেয়াল জুড়ে শুকনো রক্তের ছোপ ছোপ দাগ। মুছে ফেলা হয়েছে অনেকটা, তবুও লাল তরলের ছোপ আভা বোঝা যাচ্ছে। দেয়াল গড়িয়ে স্রোত। লোকটা কাল বেপরোয়া হয়ে উঠেছিল। নিজেকে এতটা তীব্রভাবে আঘাত করতেও দ্বিধাবোধ করেনি। মেঘাকে আঘাত করে প্রতিদান হিসেবে শাস্তি দিয়েছে নিজেকে। মেঘা ফুপিয়ে ওঠে দেয়ালের ছোপ ছোপ দাগ দেখে। চোখ মুখ মুছে ধরা গলায় বলে, আমি তোমার ভাইকে ঘৃণা করি ভাইয়া। আই হেট হিম। আই ডিপলি হেট রুডবিক কাবির রৌদ্র। যার আঘাতে চোখে ঘৃণা ধরাস, তার ব্যথাতেই চোখে অশ্রু ঝরাস কেন তাহলে? আমি মোটেও তার ব্যথায় কাঁদছি না। উনি মেরেছেন আমায়। ও তোকে কাল মেরেছে, আর তুই আজ কাঁদছিস। দেয়ালের ওসব রক্তের দাগ দেখে কাঁদছিস, তাই তো? ভাবছিস রৌদ্রের অবস্থার সম্পর্কে। মেঘা নিশ্চুপ। নাক টানল। কাল থেকে বাড়িতে নেই রৌদ্র। এখনো অবধি খোঁজ নেই। মেঘা জানে লোকটা ওভাবে নিজের হাতটাকে ক্ষতবিক্ষত করে বেরিয়ে গেছে। কি অবস্থা কে জানে। নিজের দেখভাল করতে আদৌ জানেন তিনি? মেঘার কান্নার হেতু এটাই। আদ্র বুঝে সান্ত্বনা দিতে বলে, কিছু হয়নি রৌদ্রের, হবে না কিছু। তার কিছু হলেও আমার কোনো যায় আসে না। আসলেই যায় আসে না? এতগুলো চোখের পানি কেন তাহলে? জানি না। আমি শুধু জানি আমি তাকে ঘৃণা করি। থাকবো না আমি আর, চলে যাব। আর বেশি দিন নেই। ও তোকে যেতে দিলে তবেই না যাবি। ও নিজের জিনিস বুঝে নিতে জানে, আটকে রাখতে জানে। আমাকে পারবে না আটকাতে। আমি কারোর জিনিস নই। আমাকে যে অন্য কেউ থাকতে দেবে না, ছিনিয়ে নিয়ে যাবে। শুধু আর কটা দিন। যদি আটকাতে পারে তাহলে থেকে যাবি ওর কাছে। জোর করে হলেও আটকাবে ও তোকে। এতদিনে বুঝেছিস নিশ্চয়, ও আমার ভাই মেঘ। এক নারীতে যুক্ত ছিলাম আমরা।
দুনিয়া দেখেছি 23 সেকেন্ডের কম বেশিতে। ওর আগে এই জগতের আলো দেখেছি আমি। ওকে চিনি, হাড়ে হাড়ে চিনি। আমাদের সম্পর্কটা অগোছালো হতে পারে, রৌদ্র অগোছালো হতে পারে, কিন্তু আমি অগোছালো নই। ও কি চায় আমি জানি, বুঝি যথেষ্ট। ওর চোখ দেখেই ওকে সম্পূর্ণরূপে পড়ে ফেলার ক্ষমতা রাখি আমি। এতদিনে কি পড়ে ফেলেছি জানিস? ও তোকে চায়, এই সম্পর্কটাকে এগিয়ে নিতে চায় ও। তোর জন্য দ্বিতীয়বারও ফিরে এসেছে মেঘ। তুই বুঝিস সবটা। টুকটুকির মতো ইমাচিউর নোস তুই। মেঘা বিমূঢ়, চোখ তুলল না। এই প্রসঙ্গে কথা বাড়াতে নারাজ রমণী। আদ্রর বিমুখতা বুঝল। নিঃশব্দে হাঁপ ছেড়ে আসল প্রসঙ্গে আসলো। পিঠ ফিরিয়ে চলে আসার উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে বলল কিছুটা চড়া গলায়, যা বলতে এসেছিলাম, তৈরি হয়ে নে। লাঞ্চের আগেই চলে যাবি তুই, আর থাকতে হবে না তোকে। সব তো গুছিয়ে রেখেছিস দেখলাম, নিয়েই নিয়েছিস সিদ্ধান্ত। রেডি হয়ে নে এখন। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে নামবি, আমি অপেক্ষা করছি। এই বলে গটগট করে বেরিয়ে গেল আদ্র। সে বেরোতেই 2 হাতে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে একবিংশী। ঠোঁট কামড়ে ধরে কান্না সংবরণের চেষ্টা করে। টুকটুকি এতক্ষণে সাহস শেষ করে বেরোয়। ঠান্ডায় হাত পা জমে গেছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওয়াশরুম ছাড়ল সে। থুতুনি কাঁপিয়ে দ্রুত হিটারের কাছাকাছি দাঁড়ালো। মেঘার ফোপানোর শব্দে তড়াক করে চাইল বেডের দিকে। হাঁটুতে মুখ গুজে একবিংশীকে ওভাবে ফুপিয়ে কাঁদতে দেখে এগিয়ে যায় সাফা। বিচলিত হয়ে বলে, মেঘা, কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? রমণী চোখ তুলে চাইল। আকস্মিক নড়বড়ে শরীরটাকে টেনে হুড়মুড়িয়ে জড়িয়ে ধরল সাফাকে। সাফা টাল সামলাতে না পেরে পিছনের দিকে পিছিয়ে যায়। মেঘা বলে কাঁদতে কাঁদতে, আমি চলে যাচ্ছি টুকটুকি, আর আসবো না, কোনো দিন না। চলে যাচ্ছি একেবারেই। খুব মিস করব তোকে, বিশ্বাস কর। সবচেয়ে বেশি তোকেই মিস করব। এরপর আর রোজ দেখা হবে না আমাদের, রোজ একসাথে ঘুমানো হবে না, ভার্সিটি যেতে পারবো না একসাথে, আর থাকবো না আমি তোর সাথে। চলে যাচ্ছি, মনে রাখবি আমায় তুই, নাকি ভুলে যাবি? সন্ধ্যার লগন পেরিয়ে ধরণীকে আধার জড়িয়ে নিয়েছে। আশপাশ যখন মিটমিটে তিমিরে ঢাকা, তখন বাড়ি ফেরে রৌদ্র। ঘড়ির কাঁটা বোধহয় 7:10 ঘরে। বাম হাতে চাবি দিয়ে সদর দরজা খুলল রৌদ্র। দরজা ঠেলে ভেতরে ঢুকে চাপিয়ে দিল দরজাটা। মাথা নামানো। চেহারার হাল বেহাল, কালকের মতোই আছে এখনো। কোনো অংশে পরিবর্তন নেই, অথচ কেটে গেছে 24টা ঘন্টা। পরনে কালকে সেই টি শার্ট আর ট্রাউজার। ভীষণ এলোমেলো চুলগুলো, চোখ ঢেকে গেছে, ঠোঁট মুখ শুকনো। প্রচণ্ড ঠান্ডায় উজ্জ্বল শ্যামলা শরীরখানা কেমন ভ্যাপসা হয়ে উঠেছে। উজ্জ্বলতা হারিয়ে ফ্যাটফ্যাটে হয়ে গেছে কেমন। কোনো দিকে তাকালো না রৌদ্র। নিস্তেজ পা টেনে হিঁচড়ে বাড়ালো সিঁড়ির দিকে। 2 পা এগোনো মাত্রই মায়ের ভরকানো ডাক কানে বাজল, রৌদ্র। না চাইতেও থামে বেপরোয়া যুবক, তবে তাকায় না। ধরফরিয়ে এগিয়ে যান রুবিনা কাবির। তার ছলকানো দৃষ্টি ছেলের ডান হাতের পানে। ছেলের কাছে যাওয়া মাত্রই ভয়াবহ আতঙ্কে ডুকরে উঠল মাতৃহৃদয়। একই অবস্থা করেছিস নিজের হাতের। রৌদ্র, এসব কি হয়েছে তোর হাতে? কি করেছিস এসব তুই? থামলেন ভদ্র মহিলা। তার উচ্চ বাক্যে ঘর হতে করিডোরে বেরিয়েছে সিরাত। রৌদ্রকে দেখে ধীরে নিচে নামল সে। রুবিনা কাবির ছেলের নীরবতা দেখে আবার কেঁদে ওঠেন। আলগোছে আঁকড়ে ধরেন ছেলের ক্ষতবিক্ষত ডান হাতটা, যে হাতের অবস্থা নাজেহাল, বিকৃত পুরো। দেখলেই মাথা চক্কর দিয়ে উঠছে। থেতলে জখম হাতের পিঠ, কত শত রক্তের স্রোত বয়ে গেছে, যার দাগ এখনো স্পষ্ট।
হাতের কবজির কিছুটা উপর থেকে একেবারে আঙুলের ডগা পর্যন্ত রক্ত লাল। হামড়া বেঁধে জমে আছে পুরনো রক্ত, শুকিয়ে কালো হয়ে গেছে ক্ষতের উপর। আঙুলের গিঁটগুলো ফুলে একাকার, চামড়া ছিলে ভেতরে সাদা মাংস দৃশ্যমান কতেক স্থানে। টান টান পুরো হাত, ঠান্ডায় জমে কুপোকাত। রৌদ্র খেয়াল রাখেনি নিজের হাতের। যে হাত ওর খেয়াল খুশিকে আঘাত করে সেই হাতের উপর খেয়াল দেওয়ার কোনো ইচ্ছেই নেই তার। রক্ত ঝরেছে কতগুলো, মোছার চেষ্টাও করেনি, বরং কতবার যে আঘাত করেছে নিজের সেই হাতে তাও বেহিসেবি। ক্ষতের উপর ক্ষত সৃষ্টি হতে হতে দগ্ধ হয়ে গেছে হাতখানা, দেখার মতো অবস্থা নেই। রুবিনা কাবির ওর হাত স্পর্শ করা মাত্রই কেঁপে উঠলেন। হাতটা নড়চড় হতেই ঝমঝমে ব্যথায় মুখ কুঁচকালো রৌদ্র। কি করেছিস নিজের হাতের অবস্থা? কেন করেছিস এমনটা? কাল তো দেয়ালে ঘুষি মেরে মেরে এসব করেছিস, তাই না? এখনও তোর হাতের অবস্থা এমন কেন? এসব পরিষ্কার করিসনি কেন রৌদ্র? এতটা সময় কোথায় ছিলি তুই? এই ঠান্ডায় টিকে আছিস কি করে এই হাত নিয়ে? রৌদ্র নিরুদ্বেগ, শান্ত হয়ে দাঁড়িয়ে। চোখ তোলেনি এখনও সে। সিরাত হন্তদন্ত হয়ে ভাইয়ের এমন বেগতিক অবস্থা দেখে বলল, রৌদ্র, এই ছেলে, পাগল হয়ে গেছিস তুই? তোর হাতের অবস্থা এখনও এমন কেন? যেমন থাকার কথা তেমনই আছে আপু। ওই হাতের শাস্তি এটা। আমার ইভারাকে আঘাত করার জন্য নিজের এই হাত যদি শরীর থেকে উপড়ে ছিঁড়ে ফেলতে পারতাম তাও কম হয়ে যেত। মাথা খারাপ হয়ে গেছে তোর? কাল থেকে নিজের এই জখম হাত এভাবেই ধরে আছিস তুই? রৌদ্র, নিজের হাতের দিকে তাকা। কি অবস্থা করেছিস? তাকানো যাচ্ছে না। নীল হয়ে গেছে তোর হাত, ইনফেকশন হয়ে যাবে। হোক, পচে যাক এই হাত, কোনো পরোয়া নেই। শান্ত উত্তর রৌদ্রের। রুবিনা কাবির আঁচলে মুখ চেপে ধরেন। রৌদ্র দুজনকে পাশ কাটিয়ে উঠতে চায় উপরে। সিরাত বাধা দেয়। কোথায় যাচ্ছিস? এদিকে আয়, স্যানিটাইজ করে দেব হাত, নয়তো অবস্থা খারাপ হবে আরও। রৌদ্র নিজের হাতটা নাড়াতেও পারে না, শক্তি নেই ও হাতে, পচে গেছে এমন। এই অতিরিক্ত ঠান্ডায় জমে পাথর হয়ে গেছে পুরো, বেকার ঝুলে আছে কাঁধে। সিরাতের কথা শুনল না সে। এখন যাবে মেঘার কাছে। রমণীকে দেখা হয়নি 24 ঘন্টা। মন উতলা, ধরফর লাগছে। সিরাতের ডাক উপেক্ষা করে পা বাড়াতে গেলে সিরাত ডেকে ওঠে ভরাট কণ্ঠে, রৌদ্র, নিজের কথা ভাব আগে। মেঘা বাড়িতে নেই। শিথিল হয়েই চমকালো রৌদ্র। ঘাড় ঘুরিয়ে চোখ সরু করে শান্ত হয়ে জানতে চাইল, কোথায়? কোথাও নেই মেঘা, তুই নিচে নাম আগে। কোথাও নেই মানে? আমার ওকে এখনই লাগবে। 24 ঘন্টা ধরে দেখিনি আমি ওকে। কোথায় ও? চলে গেছে। উপরে করিডোর থেকে উত্তর করলেন তোফায়েল কাবির। রৌদ্র তড়াক করে তাকায়। নিমিষেই খিচে আসে শান্ত মুখশ্রী। বাপকে দেখে উপেক্ষা করে। সিরাতকে শুধায় রাগান্বিত স্বরে, আপু, আমার ইভারা কোথায়? চলে গেছে বললাম তো, ওকে আলাদা করে জিজ্ঞেস করছো কেন? ফের কথার মাঝে মুখ খুললেন তোফায়েল কাবির। রৌদ্র রাগে চোখ বুজে নেয়, আর কান দেয় না কোনো কথায়। তরতর করে উপরে উঠে যায়। সাফা রুমে একা, অনাথের মতো চেয়ারে বসে টেবিলের উপর মাথা এলিয়ে রেখেছে। কান্না পাচ্ছে, ঠোঁট ফোলাচ্ছে মাঝে মাঝে। মেঘা ছাড়া সবটা মলিন বোরিং, গুমোট পুরো ঘর। এই কয়েক ঘন্টাতেই একলা থাকতে দম বেরিয়ে যাচ্ছে সাফার। বারবার মেঘার কথা মনে পড়ছে। চোখ ভিজে আসছে একবিংশির শূন্যতায়। রৌদ্র ঠাস করে দরজা খোলাতে লাফিয়ে ওঠে রমণী। হুমড়ি খেয়ে ভেতরে ঢোকে রৌদ্র। এপাশ ওপাশ দেখে নেয়। মেঘাকে না দেখে কেমন আনচান করে ওঠে রাগে আতঙ্কে। ঢোক গিলে নিরেট কণ্ঠে শুধায়,
টুকটুকি, ইভারা কোথায়? চোখ নামায় মেয়েটা। কাঁদো কাঁদো হয়ে যায় এই বেলায়। ভাঙা স্বরে উত্তর করে, চলে গেছে। ধক করে ওঠে রৌদ্র। চোখ গোল হয়ে আসে। বিচলিত হয়ে জানতে চায়, চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ঘুরতে গেছেও? জানি না, তবে মেঘার আসবে না ভাইয়া। একেবারে চলে গেছেও। কোথায় গেছে আমি জানি না। রৌদ্র টাল হারিয়ে পেছায়। শ্বাস বন্ধ হয়ে গলায় আটকায়। ফের ধরফর করে নিচে নামে। তোফায়েল কাবির বসে আছেন। সিরাত উঠছিল ফার্স্ট এড বক্স নিয়ে। পথিমধ্যে ওর দেখা পেয়ে রৌদ্র হাঁসফাঁস করে বলে, আপু, ইভারা কোথায়? চোখ নামায় সিরাত। রৌদ্র হাঁক ছাড়ে। মম, মম আমার ইভারা কোথায়? উত্তর নেই কারোর থেকেই। শাহিনা কাবির হাঁক ডাক পেয়ে নিচে নামতেই রৌদ্র তাকে চেপে ধরে। মণি, ইভারা কোথায় মণি? ঘুরতে গেছেও? আদ্রের সাথে গেছে? যাক, রাগ করব না একটুও। আমি আর মারব না ওকে, ট্রাস্ট মি। ওকে মারব না আমি। তোমরা বলো ও কোথায়? কেউ কিছু বলছো না কেন? কোথায় আমার ইভারা? সবাই চুপ। মেঘা কোথায় তা কেউই জানে না। জানেন তোফায়েল কাবির। শাহিনা কাবির আশ্বস্ত করার চেষ্টা করলেন। রৌদ্র, শান্ত হয় একটু। এমন ছটফট করছিস কেন? মণি, আমাকে বলো আমার সানি কোথায়? ওকে পেলে শান্ত হয়ে যাব আমি, প্রমিস। ছাদে উঠেছে ও? রৌদ্রের এতবার জিজ্ঞেস করাতেও কারোর কোনো উত্তর নেই। এবার চড়ে যায় মেজাজ। পিছিয়ে সিঁড়ির পাশের বড় ফুলদানিটায় সজোরে একটা লাথি মারে রৌদ্র। সেটা উল্টে পড়ে ভেঙে টুকরো টুকরো হয় নিমিষেই। বিকট শব্দ হয়। রৌদ্র চোখ মুখ খিচে নেয়। পুরো শরীরের শিরাগুলো ফুলে ফেঁপে ওঠে তার। যেন এক্ষুনি চামড়া ভেদ করে বেরিয়ে আসবে। চিবিয়ে বাড়ি কাঁপিয়ে গর্জায় সে। সবাই চুপ করে আছো কেন? বলো, আমার ইভারাকে লাগবে। এক্ষুনি ওকে চাই আমার। কোথায় ও? চলে গেছে যেখানে যাওয়ার। পাবে না আর ওকে। তোমার মার খাওয়ার জন্য ও এখানে পড়ে থাকবে না নিশ্চয়ই। আর না মার খাওয়ার জন্য ফিরে আসবে। শান্ত কণ্ঠ তোফায়েল কাবিরের। ব্যাস, রৌদ্রের উন্মাদ হতে সময় লাগে না। একই পুরো শরীরে অসহ্য যন্ত্রণা, হাতের যন্ত্রণা। তার উপর 24 ঘন্টায় পেটে দানা পড়েনি। পড়েছে পানি জাতীয় বিষাক্ত নেশার তরল। একের পর এক মদ খেতে গিয়ে আজ সারাটা সকাল বমি করেছে। নিস্তেজ পুরো শরীর। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ধৈর্য হারিয়েছে আরও আগে। গর্জে উঠল সে। আহ, চুপ করুন। আমি বলছি তো আমি আর মারব না ওকে। কোথায় আমার ইভারা? মম, মরে যাব আমি। শ্বাস বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ বলো সে কোথায়? ওকে প্রয়োজন আমার। যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে আমার ইভারাকে এনে দেবে তুমি। এক্ষুনি এনে দেবে। ও অক্সিজেন আমার। প্লিজ মম, বলো ও কোথায়? ওর অনুপস্থিতিতে মরে যাব আমি। 5 বছর তো মরনি। বেঁচে ছিলে ওকে ছাড়া। এখন মরবে কেন? ও তোমার এমন কেউ নয় যাকে ছাড়া মরে যাবে তুমি। তোফায়েল কাবিরের নিরেট বাণীতে রুবিনা কাবির ধরা গলায় ছলকে ওঠেন। কী সব বলছেন আপনি? চুপ করুন। এখনও শান্তি হয়নি আপনার? মেঘাকে এ বাড়ি থেকে সরানোর কী প্রয়োজন ছিল? কোথায় সরিয়েছেন ওকে আপনি? রৌদ্র ঘন পলক ফেলে বাপের দিকে তাকায়। দাঁত পিষে ঘন ঘন শ্বাস ফেলে হাঁপানি রোগীর ন্যায়। তোফায়েল কাবির সরিয়েছেন মানে? গিজগিজ করে পুরো শরীরে আগুনের ন্যায় জ্বলে ওঠে তার। এই বাড়ির সবাই ওকে প্রতিহত করতে লেগে পড়েছে। তবে অনবদ্য সে। এবার রাগের মাত্রা সীমা ছাড়ালো। হুঙ্কার ছেড়ে তেড়ে গেল। টেবিলের পাশ থেকে একটা চেয়ার টেনে হিঁচড়ে বের করল। রাগ খাটালো কাচের টেবিলটার উপর। শক্ত কাঠের চেয়ারটা মাথার উপরে তুলে এক আছাড় মেরে ফেলল টেবিলের উপর।
মুহূর্তেই নিঃশেষ পুরো ডাইনিং। বিকট শব্দের ঝংকার তুলে ঝরঝরিয়ে মার্বেলের মেঝেতে লুটিয়ে পড়ল টেবিলের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো। আকস্মিক এমন কাণ্ডে চমকালেন উপস্থিত সকলে। রৌদ্র পাগলাটে, দাপুটে উন্মাদ, সব কিছু এলোমেলো করতে ব্যস্ত। যা হাতের কাছাকাছি পেল তাই ভাঙচুর করল সে। লণ্ডভণ্ড করে দিল পুরো হলরুম। তাকে আটকানোর চেষ্টা করল না কেউ। তোফায়েল কাবির কিংকর্তব্য বিমূঢ়, বরং আরও শান্ত তীক্ষ্ণ চোখে পরখ করলেন ছেলেকে। রুবিনা কাবির ছেলের এমন খ্যাপাটে তুলকালাম কাণ্ড দেখে অস্থির। সিরাত দৌড়ে যায় রৌদ্রকে আটকাতে। পাগলাটে ছেলেটাকে টেনে ধরে সে। রৌদ্র, এসব কি করছিস? কাম ডাউন ভাই, শান্ত হ একটু। রৌদ্র তার বাপের শেষ কথাটাকে টেনে বলে, ছাড়ো আমায়, ও আমার সব, প্রাণ ও আমার, ওকে চাই আমার, এক্ষুনি চাই। সে উন্মাদ, বীভৎস অবস্থা তার, চোখে পানি, রক্তিম পুরো শরীর। ড্রয়িং রুমে সব এলোমেলো করে সিরাতকে টপকে ধূপধাপ উপরে উঠে গেল সে। বাকিরা ভয়ে নিস্তব্ধ। মেহের আর সাফার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। সবটা শান্ত হতেই মৃদু হাসলেন তোফায়েল কাবির। হাঁপ ছাড়লেন কিছু একটা ভেবে। আদ্র ফিরেছে এতক্ষণে। ড্রয়িং রুমের এমন ভাঙচুর লণ্ডভণ্ড অবস্থা দেখে ভরকায় সে। চেয়ারগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, কাঁচ পুরো মেঝে জুড়ে। সিঙ্গেল সোফাগুলো উল্টে পড়ে আছে। ফুলদানিসহ বাকি সব আসবাব ভাঙচুর। এসব দেখে কিছুই বুঝে উঠতে না পেরে রুবিনা কাবিরের কাছে যায় আদ্র। নিস্তব্ধ হয়ে একপাশে দাঁড়িয়ে আছেন ভদ্রমহিলা, পানি ভরা দৃষ্টি নিচুতে। আদ্র তাকে টেনে ধরে জানতে চায়, আম্মু, এসব কি? রুবিনা কাবির চোখ তুলতেই তার ভেজা চোখ দেখে ছলকে ওঠে আদ্র। বুঝতে বাকি রয় না। ঢোক গিলে বলে, কিয়ৎকাল বাদ। রুডি কোথায়? রুমে আছে, এই ইশারা করেন ভদ্রমহিলা। আদ্র ধরফর করে উপরে উঠে যায়। ঘরেও তোলপাড় চালিয়েছে রৌদ্র। সব তছনছ সেখানেও, কোনো ফার্নিচার ঠিক নেই। বিছানা বালিশ সব মেঝেতে পড়ে আছে। রুমের মিনি ফ্রিজটা ভরা ছিল হুইস্কির বোতলে। ফ্রিজটাও উল্টে আছে একপাশে। বোতলগুলো ভেঙে চুইয়ে চুইয়ে সবটুকু নেশার তরল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আদ্র আরও ভরকায় এসব দেখে। ডান পাশে চোখ পড়তেই রৌদ্রকে দেখতে পায়। টেবিলের পাশে মেঝেতে পা ছড়িয়ে বসে আছে রৌদ্র। হাতে অ্যালকোহলের আরেকটা বোতল, হাঁপিয়ে নিস্তেজ সে। আদ্র ডাকল, রুডি। অমনি সতেজতা ফিরে পেতে সময় লাগে না। এক ঝটকায় তেড়ে আসে রৌদ্র। আকস্মিক চেপে ধরে আদ্রের কলার। নিজের জখম হাতটায় ব্যথা পায় নিজেই। হাত থেকে আবারও রক্ত বেরোচ্ছে গলগলিয়ে। তোকে ছাড়ব না আমি। আমার ইভারা কোথায় বল? কোথায় সরিয়েছিস ওকে তোরা? আমার কাছ থেকে কেড়ে নিবি ওকে তুই? প্রাণে মেরে ফেলবো একদম। ওর উপর কিসের এত টান তোর? কি চাস তুই? আমার ইভারা শুধু আমার, ওর ভাগ কাউকে দেব না আমি। আদ্র শান্ত রাখে নিজেকে। ভাইয়ের উন্মাদ অবস্থা দেখে নিজে সংযত থাকে। ধীরে বলে, রুডি, কাম ডাউন। মেঘ, চুপ, খবরদার, ওর নাম মুখে নিবি না। ও শুধু আমার, শুধুমাত্রই আমার। ও তোর বুঝি? কবে থেকে তোর? 6 বছর থেকে আমার। যবে থেকে আমি ওকে দেখেছি তবে থেকে ও আমার। 6 বছর ধরে ও তোর। বিয়ে তো করেছিস 5 বছর 4 মাস হয়। তাহলে 6 বছর ধরে ও তোর হলো কি করে? রৌদ্রর কলার ছাড়ল। নিজেই নিজের চুল খামচে ধরল 2 হাতে। রাগে গর্জালো, ও আমার। কোথায় ও বল? 5 বছর আগে রেখে চলে গিয়েছিলি কেন ওকে? আদ্রের পাল্টা প্রশ্ন। রৌদ্র রেগে বলে, রেখে গিয়েছিলাম তাই বলে তোকে ওর দায়িত্ব দিয়ে যায়নি।
তোর কাছে রেখে যাইনি আমি ওকে। ফিরে এসেছিস ওর জন্য? হ্যাঁ এসেছি, ওর জন্যই ফিরে এসেছি আমি। এবার বল ও কোথায়, কোথায় চলে গেছে? বলবো, তবে একটা শর্তে। রৌদ্র বিচলিত হয়ে জানতে চায়, কি শর্ত? নিজের হাতের অবস্থা দেখ, স্যানিটাইজ করে ব্যান্ডেজ করবি আগে, রক্ত ঝরছে এখনও। মেঘ রক্ত ভয় পায় রুডি, রক্তে ফোবিয়া আছে ওর। ওর সামনে যাওয়ার আগে নিজেকে ঠিক করবি আগে, শান্ত হবি। যা, ফ্রেশ হয়ে আয়। ব্যান্ডেজ করার পর বলবো মেঘ কোথায়, তার আগে নয়। রৌদ্র যেন বাচ্চাদের মতো মেনে নিল, দুই দিকে মাথা ঝাঁকালো, আর কথা বাড়ালো না। নিজের মাঝে বিড়বিড় করতে করতে ছটফট করে ঢুকলো ওয়াশরুমে। খুব সহজে ওর হঠাৎ এমন মেনে নেওয়া আচরণে কিছুটা অবাক হয় আদ্র। পিছনে রুবিনা কাবির এসে পৌঁছেছেন, হাতে ফার্স্ট এইড বক্স। রৌদ্রকে ওয়াশরুমে ঢুকে যেতে দেখে তিনি বললেন, কি বললি ওকে? আদ্র ঘাড় কাত করে, ধীরে প্রত্যুত্তর করে, রৌদ্রের তেজ দমনের জন্য মেঘের আবডাল প্রয়োজন আম্মু। সেই আবডাল পেলে আপনা আপনি দমে যাবে ও। চিন্তা করো না, তুমি যাও, আমি ওকে সামলে নেব। বলে দিবি মেঘার হদিস? দেব। তুমিও তো বলতে এসেছো বোধহয়, তোর বাপ পাঠিয়েছে। আদ্র যেন ঝটকা খেল, সচকিতে অবিশ্বাস্য নয়নে তাকালো মায়ের দিকে, সন্দিহান হয়ে শুধালো, হোয়াট? আব্বু? নিজে কারসাজি সাজাবেন, আবার নিজেই উদারতা দেখাবেন। আর সহ্য হয় না আমার এসব। সময় তখন 10টার কাছাকাছি, সবে রাতের খাওয়া দাওয়া শেষ হলো। মেঘা একটু আধটু খাবার গলা দিয়ে নামিয়েছে কোনো রকমে, বাকিটা ছেড়ে উঠেছে, বসেছিল বাকিদের খাওয়া শেষ হওয়ার জন্য। অবশেষে শেষ হলো খাওয়া দাওয়ার পাট। রেহানা শিকদার এঁটো বাসন গুছিয়ে কিচেনে ঢুকলেন। সারা বেসিন থেকে হাত ধুয়ে এসে মেঘার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে, ধীরে বলে, রুমে চল। একসাথে পা বাড়ায় দুই রমণী। এমন সময় ডোরবেল বাজে। সারার বাবা খাওয়া শেষে একটু জিরিয়ে নিতে শরীর এলিয়েছেন সোফায়। কলিং বেলের শব্দে থামে দুই রমণী। ভদ্রলোকও চকিতে তাকান দরজার দিকে। এই রাতে অসময়ে কে হতে পারে? উঠে দাঁড়ান তিনি, দৃঢ় পায়ে দরজা খুলে দেওয়ার জন্য সদরের দিকে এগোন। মেঘার কেমন অস্থির লাগে আচমকা। কে হতে পারে এই অসময়ে? দেখার আগ্রহ জাগে, তাই দাঁড়িয়ে রয় সে। ভদ্রলোক দরজা খুলে দিলেন, অমনি ওপারের জনকে দেখে আঁতকে ওঠে একবিংশী। বৃহৎ হয়ে আসে আখি জোড়া, হৃৎপিণ্ড থমকায় এক মুহূর্তেই। ভদ্রলোকও ভ্যাবাচাকা খেয়েছেন। রৌদ্র শটান দাঁড়িয়ে, দৃষ্টি সোজাসুজি ভেতরে অবস্থানরত মেঘার দিকে। ভদ্রলোক কিছু বলার আগেই রৌদ্র ত্রস্ত পায়ে তাকে টপকে দ্রুত এগিয়ে আসলো। সিঁড়ির নিচে সারার পাশে মেঘা দাঁড়িয়ে নিষ্প্রভ হয়ে। রৌদ্র এসেই আকস্মিক শক্ত করে জড়িয়ে ধরল ওকে। রমণীর মাথা ঠেকে রৌদ্রের বুকের নিকট। ঝাঁকুনি দিয়ে ওঠে তার দুর্বল কায়া। রৌদ্র হাতের বাঁধন শক্ত থেকে শক্ততর করে। রমণীকে খুব করে মিশিয়ে নেয় নিজের বাহুডোরে, আগলে নেয় বুকের মাঝে। চোখ বুজে রমণীর মসৃণ কাঁধের ভাঁজে মুখ ডুবিয়ে ফিসফিস করে, আই অ্যাম সরি সুইটহার্ট, আই অ্যাম হেয়ার।